দুই দেশের সীমান্ত সমস্যা নিয়ে মহাপরিচালক পর্যায়ে বৈঠকের মাঝেই লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে আবারও ৩০ থেকে ৪০ জনকে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। তাদের ঠেকাতে সীমান্তে প্রতিরোধ গড়ে তুলেছে এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে ভারতের বত্তর সিঙ্গিমারি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের কাঁটাতারের বেড়ার গেট খুলে ফেলে। এ সময় সীমান্তের সার্চ লাইট বন্ধ করে ৩০ থেকে ৪০ জনকে জড়ো করে পুশিনের চেষ্টা করে তারা। খবর পেয়ে বিজিবিকে জানানো হয়। পরে গ্রামবাসী ও বিজিবি লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা লোকজনকে গাড়িতে তুলে নিয়ে সীমান্তের ওপারে অবস্থান নেয়। এই ঘটনার পর থেকে দুর্গাপুর সীমান্তে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। সীমান্তে পুশিন নিয়ে সবশেষ খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন? পুশিন রুখতে বিজিবি কি ব্যবস্থা নিয়েছে? জি মুন্নি, গতকালকে রাত্রে প্রায় আনুমানিক ৮টার দিকে আমি যে স্থানে অবস্থান করছি এটা হচ্ছে লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তর। আর আপনার মাধ্যমে দর্শককে যেখানে দেখাচ্ছি এটি হচ্ছে ভারতের বত্তর সিঙ্গিমারি বিএসএফ ক্যাম্প এবং তাদের যে কাঁটাতারের বেড়া, সেই কাঁটাতারের বেড়ার মাঝে তারা বিএসএফ সদস্যরা তারা তাদের যে পুশিন করার জন্য লোকজনকে নিয়ে এসেছিল। পরবর্তীতে আমরা যে স্থানীয় গ্রামবাসীরা টের পাওয়ার পরে তারপরে তারা প্রতিরোধ করে তোলে বিজিবির সহায়তায়। পরবর্তীতে তারা আর পুশিন করতে পারে নাই। তবে বর্তমান সকাল থেকে যেহেতু রাতব্যাপী তারা স্থানীয় গ্রামবাসীরা সীমান্ত পাহারায় ছিল, আর বর্তমান সীমান্তের অবস্থা শান্ত রয়েছে। তবে এখন যে সীমান্তের ওপারে তারা ওই পুশিন করা ব্যক্তিদেরকে আবার পরবর্তীতে 924 থেকে 923 নম্বর মেন পিলারের দিকে নিয়ে গেছে। ওনারা বিএসএফ বারবার এদেরকে এক পিলার থেকে আরেক পিলার নিয়ে যাওয়ার কারণে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। তবে যেহেতু মহাপরিচালক পর্যায়ে বৈঠক চলছে, আশাবাদী ছিল সীমান্তবাসীরা যে তাদের মাঝে যে অন্ততপক্ষে 4টা দিন যে তাদের যে পুশিন চেষ্টাটা বন্ধ থাকবে, কিন্তু বিএসএফ তা না মেনে যে প্রতি রাতে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করার কারণে গ্রামবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় গ্রামবাসীদের যে কৃষিকাজ করার জন্য সীমান্ত অঞ্চল যেতে বিজিবির পক্ষ থেকে বাধা প্রদান করা আছে এবং এছাড়াও যে সীমান্ত অঞ্চলে যে অনেকে বসত বাড়িতে রাত্রে তারা ঘুমাইতে পারছে না এবং একটা আতঙ্ক বিরাজ করছে সীমান্ত অঞ্চলে। তবে সকাল থেকে দুর্গাপুরের সীমান্ত অঞ্চলে শান্ত রয়েছে। তবে স্থানীয় গ্রামবাসীদের দাবি যে দ্রুত যেন পুশব্যাকের যে সমস্যাটা এটা যেন সমাধান হলে হয়তোবা সীমান্তে শান্ত পরিবেশ ফিরে আসবে। তবে লালমনিরহাটের আরো অন্য সীমান্তে আমরা খবর নিয়েছি, ওদিকে অন্য সীমান্তে শান্ত থাকলেও এই দুর্গাপুর সীমান্তে যেদিকে। মিলন পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ। যুক্ত বেশ কিছু তথ্যের জন্য খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। সীমান্তে পুশিন নিয়ে সবশেষ খবরাখবর জানাতে লালমনিরহাট থেকে মিলন পাটোয়ারি আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। দীর্ঘদিন ভারতে বসবাস করেছেন, দিয়েছেন ভোট, এমনকি ছিল নাগরিকত্ব কার্ডও, আবার জন্ম ভারতে। এমন নাগরিকদেরও বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ। পুশিনে একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি বলে দাবি বিজিবির। মোহন ইসলামের বিশেষ প্রতিবেদন। ঠাকুরগাঁও সীমান্তে আটকে থাকা রোজিনা গেল শনিবার মধ্যরাতে তাকে এই সীমান্তে আনা হয়, সাথে আরো 3 শিশু, 4 নারী সহ 11 জন। প্রায় 3 দিন আটকে রেখে সোমবার রোজিনা সহ তাদের সরিয়ে নেয় বিএসএফ। তবে এই রোজিনাকে বাবা মার থেকে ছিনিয়ে এনে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। রোজিনার বাবা মাকেও ভারতের ভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে রেখেছে তারা। এমন রোজিনার মতো বা তার চেয়েও কম বয়সী শিশুদের সীমান্ত দিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিএসএফ। নারীদের সংখ্যাও বেশ। 6 তারিখ দিবাগত রাত 03:30 ঘটিকায় 3:30টায় 11 জন নাগরিককে অবৈধভাবে অনুপ্রবেশের প্রচেষ্টা চালায় বিএসএফ কর্তৃক। এই 11 জনের মধ্যে সর্বমোট 4 জন নারী
3 জন পুরুষ এবং 4 জন শিশু ছিল। নিজেদের অনেক নাগরিককেও সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করাচ্ছে বিএসএফ, যারা সবাই মুসলমান। গেল বছর থেকে শুরু হওয়া পুশনের ডাটা বিশ্লেষণ করে এমন অনেক তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তরক্ষীরা কি করছেন সেই প্রশ্ন বিজিবির এই কর্মকর্তার কাছে। আমরা যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আমাদের অবস্থান দৃঢ়। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশকে আমরা গ্রহণ করব না, অথবা আমরা এটাকে হতে দিব না। এবং সেজন্য আমাদের প্রয়োজনীয় যা যা করা প্রয়োজন আমরা সবই আমাদের ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক আমরা পরিচালনা করছি। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেছেন অনেককেই বাংলাদেশে পাঠিয়েছে তারা, তবে বিজিবির দাবি এখনো একজনকে প্রবেশ করতে দেয়নি তারা। দেশের বিভিন্ন সীমান্ত ইসলাম, ৭১, দিনাজপুর। বাংলাদেশকে চাপে রাখতে নয়, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবেই সীমান্তে পুশিনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তবে শীতল সম্পর্ক থেকে দুদেশ বেরিয়ে আসতে চায় বলে জানান তিনি। শারমিন নীরা রিপোর্ট। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়ের পর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকে ঘিরে সম্প্রতি দুদেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সীমান্তে বিএসএফ এর পুশিন সহ সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশকে ভারত চাপে ফেলতে চায় না, বরং 5 আগস্ট পরবর্তী দুদেশের যে সম্পর্ক হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে চায় তারা। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে নতুন যে সরকার আসছে তার সাথে ভারতের সরকার, আমরা বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা বলেছি, আমার নিজেরও কিছু কথাবার্তা হয়েছে, তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ অংশ নিতে চাইলে সরকারের পক্ষে কোনো বাধা থাকবে কিনা, এমন প্রশ্ন ছিল জাহিদুর রহমানের কাছে। কোনো রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু যদি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। সংবাদ সম্মেলনে উপদেষ্টা দাবি করেন, দাম বাড়ানোর পরেও আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম এখনো কম। বিএনপির সময় দেশের পুঁজিবাজারে অস্থিরতা থাকে না বলেও দাবি করেন বিএনপি সরকারের অন্যতম মুখপাত্র। 96-তে যখন এসছে তখন হয়েছে, 2009 যখন ক্ষমতায় এসছে তখনও হয়েছে। সেই প্রবণতা এই সরকারের অতীতে কখনো ছিল না। শারমিন নীরা, ৭১, ঢাকা। কোনো ব্যাংক কিংবা রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে ইসলামকে জড়ানো ঠিক নয় বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সংসদ অধিবেশনে তিনি অভিযোগ করেন ইসলামী ব্যাংকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে। জানাচ্ছেন সবুজ মাহমুদ। ৬৮ বিধিতে ইসলামী ব্যাংক নিয়ে আলোচনার প্রস্তাব দেন জামাতের আমির মোহাম্মদ শফিকুর রহমান। প্রস্তাবের পক্ষে তিনি সংসদে বলেন, অন্যায় ও অযৌক্তিক হস্তক্ষেপ করা হয়েছে ইসলামী ব্যাংকে। শুধু ইসলামী ব্যাংক না, যে কোনো ব্যাংক থেকে চুরি ডাকাতি অসততার মাধ্যমে কিছু নিয়ে যদি আত্মসাৎ করে থাকে, তার ব্যাপারে অবশ্যই তদন্ত করে স্টার্ন অ্যাকশন দেশের বিদ্যমান আইনে নেওয়া উচিত। একে একে দলটির 5 জন এ নিয়ে আলোচনা করেন। বিরোধী দলীয় উপনেতা বৈধ এবং প্রকৃত মালিকদের কাছে ব্যাংকটিকে ফিরিয়ে দেওয়ার দাবি করেন। এই 82% হচ্ছে অন্যান্য লোকদের মালিকানাকে ডাকাতির মাধ্যমে ডিজেফাই দিয়ে এটাকে এসে দখল করে জোর করে নিয়ে গেছে। আমাদের দাবি এটা অরিজিনাল মালিকদের ফেরত দিতে হবে এবং যেভাবে সুস্থভাবে চলছিল সেটাকে অব্যাহত রাখার জন্য চেষ্টা করতে হবে, নাহলে গ্রাহকরা আন্দোলন করবে, ইসলামী ব্যাংকের পক্ষে যা আছে তারা আন্দোলন করবে এবং দেশে একটা বড় ধরনের আনরেস্ট হওয়ার সম্ভাবনা আছে। এর জবাবে সরকারি দলের পক্ষ থেকে আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন ইসলামী ব্যাংকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে। নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেইনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনে তহবিলে লেগেছে এবং তারা একটা টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেছে এবং সেই টিভি চ্যানেলটা কোন পক্ষে খেলছে সেটা আমরা জানি।
তার ব্যাংক লায়াবিলিটি হচ্ছে 16,000 কোটি টাকা, তার বিরুদ্ধে তদন্ত কেন হচ্ছে না? সেই জন্য তদন্ত হবে মাননীয় স্পিকার। এখন তিনি আরো বলেন সবকিছুতে ইসলামকে টেনে আনা ঠিক নয়। বলতে দিচ্ছি ইসলামের উপর হাত দিবেন না মাননীয় স্পিকার। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, আগে ইসলামী ব্যাংক থেকে কে কোন প্রক্রিয়ায় ঋণ নিয়েছে এবং কি কাজে ব্যবহার করা হয়েছে তার তদন্ত হবে। এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে মাননীয় স্পিকার। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। এবার বর্ষা মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গু আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ডেঙ্গু ভাইরাসের সম্ভাব্য জিনগত পরিবর্তন বা নতুন ভ্যারিয়েন্টের শঙ্কাও করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। বাবন পালের ক্যামেরায় জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামে গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল 445 জন, মারা গিয়েছিল 1 জন। আর চলতি বছরের জানুয়ারি থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 197 জন, মৃত্যুও 1 জন। আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হলেও স্বাস্থ্য মন্ত্রণালয় আশঙ্কা করছে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। এজন্য আগাম প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কাজগুলো যদি আমরা করতে পারি এবং সবাইকে যদি জনসম্পৃক্ত করতে পারি, আমরা আশা করতে পারি যে এই এডিস মশার লার্ভা থেকে ডেঙ্গি, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাস সহ এবং রিসেন্টলি জাপানিজ এনসেফালাইটিস একটা রোগও এডিস মশার লার্ভা থেকে হচ্ছে, কাজে এই রোগগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো এবং প্রতিরোধ করতে পারবো। এদিকে ডেঙ্গু ভাইরাসের সম্ভাব্য মিউটেশন বা জিনগত পরিবর্তনের কারণেই প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য বিভাগের। তাই ডেঙ্গু আক্রান্ত প্রতিটি রোগীর রক্ত পরীক্ষা করার নির্দেশনা দিয়েছে রাজধানীর মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। যে সমস্ত ডেঙ্গু পজিটিভ রোগী পাওয়া যাবে তাদের স্যাম্পলগুলো আইডিএসআরে পাঠিয়ে কোন ধরনের ভ্যারিয়েন্ট দিয়ে এবারে ডেঙ্গু সংক্রমিত হচ্ছে সে বিষয়ে একটা সরাসরি নির্দেশনা পাওয়া যাবে এবং আমরা সেই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কী কার্যকরী ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারেও আমাদেরকে বিশেষ নির্দেশনা দেওয়া হবে। গবেষক ও বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, প্রতি বছর ডেঙ্গু ভাইরাসের ধরন ও বিস্তার নিয়ে বিস্তৃত গবেষণা প্রয়োজন। ডেঙ্গুর ধরনটা এবং ডেঙ্গুর প্রকোপ এরিয়া যদি আলাদা করতে পারি তাহলে ডেঙ্গুর বংশ বিস্তারটাকে আমরা খুব সহজেই প্রতিরোধ করতে পারব। অন্যদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওয়ার্ড প্রস্তুত করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালও। প্রত্যেকটা ওয়ার্ডে মেডিসিন ওয়ার্ডে, শিশু ওয়ার্ডে 13, 14, 16 শিশু ওয়ার্ডে আমরা আলাদা ডেঙ্গু কর্নার করেছি। যদি কোনো রোগী আসে আমরা ডেঙ্গু কর্নারের মধ্যে রেখে আলাদাভাবে ট্রিটমেন্ট। বর্ষা মৌসুমকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগের উপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। সবাইকে নিচ্ছি। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ সাজাতে ওয়াসাকে গুনতে হয়েছে 22,56,000 টাকা। এতে সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালকের দাবি, এসব বিষয়ে তিনি কিছুই জানেন না। খুলনা ওয়াসা নিয়ে কনক রহমানের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন সোহেল রহমান। 21 মে সকাল 11:20, তখনও অফিসেই আসেননি ওয়াসার তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। তবে যথারীতি চলছিল 2টি এসি ও ফ্যান। ব্যবস্থাপনা পরিচালকের গোটা কক্ষটি আধুনিকতায় মোড়ানো। 86 ইঞ্চি টেলিভিশন, অত্যাধুনিক সোফা, ওয়াল ক্যাবিনেট, সিলিং সহ গোটা কক্ষে জ্বলছে রং বেরঙের এলইডি লাইট। এ কক্ষটিকে সাজানোর দায়িত্ব পায় এক্সপ্লোরার কনসোর্টিয়াম লিমিটেড। একাধিক সূত্র জানিয়েছে এই প্রতিষ্ঠানের সাথে পরোক্ষভাবে জড়িত খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রিজাউল ইসলাম। 71 টিমের হাতে আসা কাজের বিলের পর্যালোচনা করে দেখা গেছে টেলিভিশন কেনা হয়েছে 5,63,000 টাকায়। ওয়াল ড্রপ, ব্যাক ড্রপ, ওয়াল ক্যাবিনেট, প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল কাজে ব্যয় দেখানো হয়েছে প্রায় 6 লাখ টাকা। কক্ষের সিলিং, পার্টিশন ওয়াল বাবদ আরও প্রায় 6 লাখ। সোফা, টেবিল, চেয়ার, ফ্যান বাবদ ব্যয় হয়েছে 5 লাখ টাকা। সব মিলিয়ে ব্যয় 22,56,000 টাকা। ইন্টেরিয়র ডিজাইনিং, কন্ট্রাক্টর নির্বাচন এবং
কাগজের বিষয়টি নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম কর্তৃক সম্পাদিত হয়েছে। এসব প্রতিটি বিলে স্বাক্ষর রয়েছে রেজাউল ইসলাম ও তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উপসহকারী প্রকৌশলী তন্ময় পারভেজের কার্য সমাপ্তির সনদপত্রেও এই দুজনের স্বাক্ষর রয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ সাজানোর ব্যয় কতটা বাস্তবসম্মত তা জানতে কিছু বিলের কপি নিয়ে টিম ৭১ কয়েকটি কম্পিউটার শোরুম ও প্রকৌশলীদের কাছে যায়। ৮৬ ইঞ্চি টেলিভিশনের মূল্য ৫,৬৩,০০০ ব্যয় দেখানো হলেও ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা, আর প্রকৌশলীরা বলছেন প্রচলিত বাজার অনুসরণ না করে বেশি দাম দেখানো হয়েছে। এটা অসামঞ্জস্য, এটা তো আসলে মার্কেট প্রাইস না। এটা যদি কেউ বলে থাকে বা কনফিগার করে থাকে তাহলে এটা সে চলে ভালো না। এটা ডিজাইন এবং কনস্ট্রাকশন, এটা এক কোম্পানিকে দেওয়াটাও যেরকম একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ভ্যালু নির্ধারণ করেছে, হ্যাঁ, যে টাকার অঙ্কটা নির্ধারণ করেছে সেটারও কোনো বেসিস নাই আসলে। এসব বিষয়ে কথা বলতে নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী তন্ময় পারভেজের সাথে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হননি। কনক রহমান, ৭১, খুলনা। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।